বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলতে চাই, সেটা হলো আমি কেন রাজনীতি ছেড়ে দিতে চাই। বন্ডদের দখলে যেভাবে আমাদের রাজনীতি বাসা বেঁধেছে, সেখান থেকে বের হতে হলে আমাদের যারা ভালো রাজনীতির চিন্তা ভাবনা করি তাদের বের হওয়ার বিকল্প নেই। কারণ ওই আগের যে রাজনীতি ছিল সেই রাজনীতির মতোই এখনও রাজনীতি চলতেছে বলে আমি দেখতেছি। আমরা রাজপথে দীর্ঘদিন থাকি, রাজপথে দীর্ঘদিন কাজ করতেছি, সেখান থেকেই আমাদের যে বিচার বিশ্লেষণ, সেই বিচার বিশ্লেষণেই দেখতেছি ওই আগের মতোই নেতা হওয়ার চিন্তাভাবনা, মিছিলের অগ্রভাগে থাকা বা সেন্ট্রাল নেতাদের অ্যাভয়েড করা, লোকাল নেতাগুলো সামনে আসা, বিভিন্ন দলীয় স্লোগানগুলো দেওয়া, তারপরে আপনার সেন্ট্রাল থেকে যদি কেউ কোনো টাকা পয়সা বা কোনো ফিনান্সিয়াল সাহায্য সহযোগিতা পায় সেটা একপাক্ষিক করে ফেলার, এবং এটা বিভিন্ন থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যে সমস্ত নেতাকর্মী আছে তাদেরকে কিভাবে বঞ্চিত করে দেওয়া এবং তাদের কোনো ট্রান্সপারেন্সির মধ্যে না রাখা, সেই জিনিসগুলো ওই আওয়ামী লীগের মধ্যে যেরকম ছিল, বিএনপির মধ্যে যেরকম ছিল, এরকমই আমাদের যে ছাত্র জনতার অভ্যুত্থানে গড়ে ওঠা রাজনীতি, গণ অভ্যুত্থান মাধ্যমে যে গড়ে ওঠা রাজনীতি, এই রাজনীতির মধ্যেও কিছু কিছু মানুষ এই প্র্যাকটিসটাকে নিয়ে গিয়েছে। আপনারা সকলেই জানেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা লাভ করেছি, এরপরেও আরও কয়েকটা ডিগ্রি নিয়েছি। আমার শিক্ষাগত যোগ্যতা, আমার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকতে পারে বা অনেকেই বিষয়গুলো জেনে থাকতে পারে, কিন্তু খুবই আফসোসের বিষয় যখন আপনি কোনো সেন্ট্রাল নেতাকে জবাবদিহি করতে পারবেন না। আপনার সেন্ট্রাল নেতা যদি তার কোনো অপকর্মের জন্য ইউনিয়ন পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের, থানা পর্যায়ের কোনো নেতা তাকে জবাবদিহি না করতে পারে, তাহলে তো ওই সেন্ট্রাল নেতা একটা স্বৈরাচার হয়ে যাবে, যেভাবে শেখ হাসিনা স্বৈরাচার হয়েছিল। আমরা অনেক দেখেছি যে আওয়ামী লীগের মধ্যে একজন নেতা অন্তত 10টা, 20টা, 30টা, আমি এরকম মানুষকেও দেখেছি যে একজন নেতা সে 150 কমিটির সদস্য। আওয়ামী লীগের অন্তত 150 কমিটির সদস্য একজন ব্যক্তি, উপকমিটি, খাদ্য কমিটি, অমুক কমিটি, তমুক কমিটি, শিক্ষা কমিটি, এই সমস্ত কমিটির মধ্য থেকে থেকে সে কিভাবে রাজনীতিকে মেকানিজম করতে চায়, রাজনীতিকে নিজের মতো করে চালাতে চায়, সকলকে ডিপ্রাইভড করে। আজকেও আমি এই জিনিসগুলোই দেখেছি যে হয়তো আপনি সেন্ট্রাল থেকে কোনো হেল্প করলেন বা থানা পর্যায়ে কোনো হেল্প করলেন, ওই নেতাকে কেউ প্রশ্ন করতে পারলো না যে আপনি এই টাকাগুলো কোথায় নিয়ে গেলেন, বা আপনার থানার যে সমস্ত ত্যাগী নেতাগুলো আছে, থানা বা ওয়ার্ডের যে সমস্ত ত্যাগী নেতাগুলো আছে, তারা এই প্রশ্নটা করতে পারে না যে আপনি সেন্ট্রাল থেকে কি পেলেন বা থানা কমিটি থেকে কি উদ্ধার করলেন, কি তুললেন, কি চাঁদা সংগ্রহ করলেন সদস্যদের, সেই টাকাগুলো কোথায় যাচ্ছে, সেই কস্টিংগুলো কিভাবে হচ্ছে, সেই জিনিসগুলো আজ পর্যন্ত আমি দেখিনি যে থানা পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ের কোনো নেতা সেটা প্রশ্নের সম্মুখীন করতে পেরেছে। এটা যদি আমরা সেন্ট্রালের নেতা হয়েও কখনো কখনো যদি প্রশ্ন করি, সেটা অনেকভাবে তির্যকভাবে, অ্যাঙ্গেলভাবে নেওয়া হয়ে থাকে যে এটা এই প্রশ্ন তো আপনি রাজনৈতিকভাবে আপনি করতে পারলেন না। বা সেন্ট্রাল নেতাকে যদি আপনি প্রশ্নের সম্মুখীন দাঁড় করান, আপনার কিছু ব্লক হেডেড মানুষ আছে, স্কাল হেডেড মানুষ আছে, যারা একেবারেই রাজনীতিকে বুঝতেই পারে না, তারা প্রশ্ন করে সেন্ট্রাল নেতাকে আপনি কেন এইভাবে প্রশ্ন করেন, সেন্ট্রাল নেতাকে তো এভাবে প্রশ্ন করা যায় না, সেন্ট্রাল নেতাকে আপনি মারার হুমকি দিতে পারেন, সেন্ট্রাল নেতাকে আপনি চট দেওয়ার হুমকি দিতে পারেন। আরে ভাই, সেটাই যদি না করতে পারি, আমরা শেখ হাসিনাকে এইভাবে তাড়াইছি। শেখ হাসিনাকে তো এই কাজটাই করতেছিল। শেখ হাসিনা যা করে, এক শ্রেণীর শিক্ষক মানুষ, এক শ্রেণীর আপনার আমলা, এক শ্রেণীর পলিটিক্যাল লোকগুলো তাকে একবার অন্ধের মতো সমর্থন দিয়ে গেছে। শেখ হাসিনা তো এভাবেই শেখ হাসিনা তৈরি হয়েছিল বাংলাদেশের মাটিতে, যে আপনি যে কাজই করেন, আইদার রং অর রাইট, আপনাকে কেউ কোয়েশ্চেন করতে পারবে না। আপনি যখনই এই সিলসিলা চালু রাখবেন, আপনি যখন এই পরিস্থিতি চালু রাখবেন, তাহলে ওই নেতা স্বৈরাচার হতে, ডিকটেটর হতে বাধ্য। তখন অন্যের ডিকটেশন করা কোনো জিনিস সে আপনার মানুষের মধ্যে চাপিয়ে দিবে, দলের মধ্যে চাপিয়ে দিবে, থানাকর্মী, ওয়ার্ড কমিটির মধ্যে চাপিয়ে দিবে। একজন মানুষ কথা বলতে পারে না, তার ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড নেতা হওয়ার যোগ্যতা নাই, ওয়ার্ড পর্যায়ের নেতা হওয়ার যোগ্যতা নাই, কাউন্সিলর হওয়ার যোগ্যতা নাই, 5 মিনিটে ইংলিশে একটা মেসেজ কন্ডাক্ট করতে পারে না, বাংলায় একটা মেসেজ কন্ডাক্ট করতে পারে না। সে যদি সেন্ট্রালে বসে থাকে,
তাহলে আপনার রাজনীতি কিভাবে দাঁড়াবে? আপনি একটু হিসাব করে দেখেন। আমরা যেই সংস্কার রাজনীতির জন্য এই যে ইস্তেহার ঘোষণা করলাম, নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য চেষ্টা করলাম, সেই রাজনীতি দাঁড়াবে কিনা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমাদের মতো ছেলেপেলেরা বাংলাদেশের টপ ক্লাসের চাকরি ছেড়ে দিয়ে যখন পলিটিক্স আসার স্বপ্ন দেখে, নিশ্চিত তার মধ্যে অনেক কিছু স্বপ্ন দেখে যে দেশকে সে বিনির্মাণ করতে চাবে। এখন আমিও যদি সেই ওয়ার্ড পর্যায়ে সদস্যদের চাঁদা নিয়ে সেই টাকা উল্টাপাল্টা খরচ করি, বা সেন্ট্রালের কোনো সাহায্য সহযোগিতা নিয়ে আমি সেটা উল্টাপাল্টা খরচ করি এবং কারোর মধ্যে জবাবদিহিতার মানে লেশমাত্র চিন্তা না করি, তাহলে তো আমি স্বৈরাচার হব। আমি তো শেখ হাসিনা ধীরে ধীরে হতে যাচ্ছি, আমি তো ওই ধরনের পলিটিক্সই করতে যাচ্ছি। সুতরাং আমাদের মধ্যে যারা ভালো পলিটিশিয়ান আছে তারা এই সমস্ত রাজনীতির মধ্যে থাকতে পারবে না। কারণ এই সমস্ত রাজনীতিবিদদের আপনার নার্সিং করার জন্য যে ন্যূনতম কোয়ালিটি, সেই কোয়ালিটি তো আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকতে হবে। সেটাও অনেক সময় আমার কাছে ভিজিল্যান্স মনে হয়, অনেক সময় সেই কাজগুলো কোনো সার্ভেইলেন্সের মধ্যেও আমি দেখতে পারিনি। এই জিনিসগুলো খুব অবাক করেছে আমাকে। থার্ড ক্লাস মানুষকে দিয়ে যদি আপনি ফার্স্ট ক্লাস খেলা খেলতে দেন, তাহলে সে ফার্স্ট ক্লাস খেলতে পারবে? আপনি একজন ওসির সাথে কিভাবে কথা বলতে হবে, আপনাকে এসপির সাথে কথা বলতে হবে কিভাবে, আপনার ডিসির সাথে কিভাবে কথা বলতে হবে, এই সমস্ত কথাবার্তা আপনাকে কেউ শিখিয়ে দিবে না। আপনার এটা পলিটিক্সে যেমন শিখতে পারবেন, আপনার শিক্ষা দীক্ষাও আপনি শিখতে হবে। আপনার যদি ক্লাস 5-এর জ্ঞান থাকে, আপনি নিশ্চয়ই ডিগ্রি পাসের কোনো নলেজ নিয়ে কথা বলতে পারবেন না, নিশ্চয়ই আপনি অক্সফোর্ডের কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে পারবেন না। যখন এই কথাগুলো বলতে যাবেন, তখন আপনার ওই রাজনৈতিক নেতাকে মনে হবে আপনার ব্লক হেডেড, ওই রাজনৈতিক নেতা মানে আজকাল হেডেড মনে হতে হবে, ডাম মনে হতে হবে। কেন? আপনার এটা লিমিটেশন অফ নলেজ, লিমিটেশন অফ ইয়োর থিঙ্কিং, যার কারণে পলিটিক্সে ভালো মানুষগুলো দিন দিন হারিয়ে যাবে। আপনি বলেন এই গাজীপুর মহানগর সিটি কর্পোরেশন, গাজীপুর জেলায় যেই সমস্ত কমিটিগুলো লঞ্চ হয়, যেই সমস্ত কমিটিগুলো করা হয়, সেই সমস্ত কমিটি কিভাবে হয়, আওয়ামী লীগের সময় কিভাবে হয়েছে, বিএনপি কিভাবে কমিটি করেছে, আপনারা একটু চিন্তা করেন। সেই কমিটিগুলো যদি একেবারে 100% গণতান্ত্রিকভাবে কথাগুলো উঠতো, গণতান্ত্রিকভাবে মানে কমিটিগুলো ফর্ম হতো, তাহলে রাজনীতি কিন্তু এইভাবে থাকতো না। আজকে দেখেন বিএনপির মধ্যে এমন নেতা পাবেন যে একাই সে 20টি কমিটির সদস্য। আপনি এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যারা গড়ে উঠেছে, তারাও যদি এইরকম চিন্তা ভাবনা করে, একটা 10টা কমিটির মধ্যে আসবে এবং তাকে কেউ প্রশ্ন করতে পারবে না, এবং সে তার টাকা ইনকাম সোর্স নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন না, তার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন না। আপনি যখন পলিটিক্সে আসছেন তখন আপনি পাবলিক প্রপার্টি হয়েছেন। পাবলিক প্রপার্টি যদি হয়ে থাকেন, তাহলে আপনি প্রত্যেকটি মানুষ আপনাকে কোশ্চেন করবে। সেই কোশ্চেনের মধ্যে আপনার পজিটিভ সাইড নিয়ে কথা বলবে, আপনার নেগেটিভ সাইড নিয়ে কথা বলবে, আপনার কর্মী আপনার গায়ে হাত তুলতে পারবে। আমি যদি সেই পাওয়ার যদি আমার কর্মীদের না দিয়ে থাকি, তাহলে আমি তো রাজনীতি করবো, স্বৈরাচারের মতো রাজনীতি হবে। আপনি 10 টাকা আপনি আমার সদস্যরা আমাকে দিল বা আমার সেন্ট্রাল ফান্ড দিল, সেই টাকাটা কিভাবে সুষম বন্টন হয়েছে, আপনার ঊর্ধ্বতন 10, 20, 30 পোস্ট, 60 পোস্ট উপরে যে আছে তাকে আপনি জানালেন না, তার আপনি কনসার্ন নিলেন না। আপনি চিন্তা করলেন যে আমি যে রান্নাবান্না করেছি সেই রান্নাবান্না আমি একাই খাবো, আমি রান্নাবান্না একাই তদারকি করবো, কেউ আমাকে এইটা নিয়ে প্রশ্ন করতে পারবে না। তাহলে কি আমাদের যে সত্যিকারের ভালো রাজনীতি আমরা গড়ে তুলতে চাই, সেই রাজনীতি দাঁড়াবে কিনা আমার প্রশ্ন। আপনারা একটু ভেবে দেখেন। যেই সমস্ত ছেলেপেলেরা কথা বলতে পারে না, যেই সমস্ত ছেলেপেলেরা একটা ওয়ার্ড চালানোর যোগ্যতা নাই, সেই সমস্ত ছেলেপেলেকে যদি আপনি সেন্ট্রালে বসিয়ে রাখেন, সেই সমস্ত ছেলেপেলেকে যদি আপনি জেলার দায়িত্ব দেন, মহানগরের দায়িত্ব দেন, কমিটি করার দায়িত্ব দেন, সে তো মানে হাবুডুবু খাবে, স্টাম্বলড হবে, হল্ট হয়ে যাবে, সে তো পারবে না। এবং তাকে দিয়ে যদি এই কাজ আপনি করাতেই থাকেন, তাহলে কি আপনার রাজনীতি দাঁড়াবে? আপনার রাজনীতি দাঁড়াবে না, আপনার রাজনীতি মারা খাবে। সুতরাং যারা সত্যিকারের ভালো পলিটিক্স করতে চায়, যারা সত্যিকারের ভালো রাজনীতিবিদ হতে চায়, তাদের আপনার স্পেস দিতে হবে, তাদের কথাকে আপনার মেনে নিতে হবে। আমাদের বাংলাদেশে কেন ভালো মানুষ রাজনীতি করতে পারে না, এর অনেকগুলো উদাহরণ আমি দিয়েছি। আমি যদিও অনেকটা ভোকাল, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো ফেসবুক লাইভে বা কোনো ইউটিউবে কোনো চ্যানেলে আমরা আমাদের অর্গানাইজেশন নিয়ে আমি কোনো কথা বলিনি, আমাদের দলীয় শৃঙ্খলা নিয়ে বেশিরভাগ সময় কথা বলেছি। কিন্তু এটা খুবই লজ্জাজনক বিষয় যে আপনি আপনার একটা অর্গানাইজারকে আপনি একটা দায়িত্ব দিলেন, সেই দায়িত্ব তার পার্শ্ববর্তী বা তার উপরে কোনো অর্গানাইজার থাকলে তার সাথে সমন্বিতভাবে যে করতে হয়, এটা একটা দিস ইজ ভেরি কমন সেন্স। সেই কমন সেন্সটা যদি আপনি ইউজ না করতে পারেন, তাকে আপনি বাইপাস করার চিন্তা করেন, যে তার একটা নেতা আছে, তাকে নেতা দিয়ে আপনি সাপোর্ট দিয়ে তাকে উপরে তোলার চিন্তা করলেন, আপনি ওয়ার্ড কমিটি, থানা কমিটি যারা আছে
তাদের কারো কাছে আপনি জবাবদিহিতা করতে পারলেন না, তাহলে আপনার সত্যিকারের ভালো রাজনীতি হচ্ছে কোথায়? আপনার রিফর্মের রাজনীতি হচ্ছে কোথায়? আপনার যে বিপ্লবের রাজনীতির কথা বলছেন সেই রাজনীতি আপনি দাঁড়াবে কিভাবে? সুতরাং আমরা যারা ভালো আছি, ভালো চিন্তা ভাবনা করি, আমরা যারা আল্লাহকে হাজির নাজির করি, আমরা পলিটিক্সের চিন্তা ভাবনা করি, আমরা যারা দিনের প্রত্যেকটি হুকুম হাকাম মেনে চলার চেষ্টা করি, 2 পয়সা ইনকাম হলে 2 পয়সা কীভাবে ব্যয় হবে সেটা নিয়ে যারা চিন্তা ভাবনা করি, তাদের জন্য রাজনীতি করা সত্যিই ডিফিকাল্ট। আমি যদিও বলেছি আমি কেন রাজনীতি ছেড়ে দিতে চাই, আমার মনে হয় আজকে আমি খুবই এটা কর্পোরেট বেইল নিয়ে কথা বললাম, খুবই ডিসিপ্লিন ওয়েতে কথা বললাম। আমি যদি পরবর্তীতে এই কাজগুলো বারংবার দেখে যাই, বারংবার ইউজ টু হতে হয় আমাকে, তাহলে আমি তো পলিটিক্সে থাকবই না, আরও যারা ভালো ভালো মানুষ আছে সেই সমস্ত মানুষগুলো ভালো পলিটিক্সে থাকতে পারবে না। পলিটিক্সে অনেক চক্রমক্র আছে, চক্রমক্রের মধ্যে সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ বিনির্মাণ নিয়ে আমরা কি কাজ করতেছি এবং সেই কাজের স্টেক হোল্ডার কারা, সেই স্টেক হোল্ডারদের নিয়ে আমরা কাজ করতে পারতেছি কিনা, আমার প্রত্যেকটি থানা কমিটি, প্রত্যেকটি ওয়ার্ড কমিটির মানুষের কাছে আমার জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে কিনা। আমি যদি সেটা না করতে পারি তাহলে আমাদের পলিটিক্স কিভাবে দাঁড়াবে? আমাদের পলিটিক্স তো দাঁড়াবে না রে ভাই। পলিটিক্স দাঁড় করাতে হলে আপনার প্রত্যেকটি ওয়ার্ড, থানা কমিটি এবং যারা একেবারেই ভালো, একবার সত্যিকার অর্থেই পলিটিক্সকে ভালোবাসে, পলিটিক্সকে দাঁড় করাতে চায়, এই ছাত্র জনতার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশকে বিনির্মাণ করতে চায়, তাদের আপনার সামনের সারিতে আনতে হবে। আপনি থার্ড ক্লাস প্লেয়ারদের যেমন ফার্স্ট ক্লাস খেলাও কার দিতে পারবেন না, তেমনি আপনি থার্ড ক্লাস মানুষ দিয়ে আপনি ফার্স্ট ক্লাসের পলিটিক্স বিল্ড আপ করাতে পারবেন না। আপনি ফার্স্ট ক্লাস মানুষকে চয়েস করতে হবে, ফার্স্ট ক্লাস মানুষকে স্পেস দিতে হবে, ফার্স্ট ক্লাস মানুষের কথা আপনার শুনতে হবে, তবেই তো আপনার ফার্স্ট ক্লাস রাজনীতি দাঁড়াবে। আদারওয়াইজ আপনি ফার্স্ট ক্লাস রাজনীতি দাঁড়াবে না। আপনি যদি সেই চুরি বাটপাড়ির মধ্যেই থাকেন, আপনি যদি সেই ব্যবসা, এই বজ্রের ব্যবসার মধ্যে, টিসিবির ব্যবসার মধ্যে থাকেন, আপনি যদি এই তদবিরে বাণিজ্যের মধ্যে থাকেন, নিয়োগ বাণিজ্যের মধ্যে থেকে থাকেন, তাহলে তো আপনার রাজনীতি দাঁড়াবে না। আপনার রাজনীতি দাঁড় করাতে হলে আপনার সত্যিকারের ভালো রাজনীতি মানুষের মধ্যে নিয়ে যেতে হবে। সত্যিকারের ভালো রাজনীতি নিয়ে যেতে হলে কি করতে হবে? আমাদের প্রত্যেকটি ওয়ার্ড, থানা কমিটি, প্রত্যেকটি জেলা কমিটি, প্রত্যেকটি মহানগর কমিটির কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। 2 পয়সা আর্ন হলে সেই 2 পয়সা কীভাবে ব্যয় হয়েছে সেটা 100% দেখাতে হবে। আপনি যদি বলেন যে না আমাদের কোনো ফান্ডিং করা হয়নি, সেটা তো মিথ্যাচার করা হবে। আপনার সদস্যদের চাঁদা তোলার পরে যদি বলেন আমাদের সদস্যদের চাঁদা তোলা হয়নি, সেটা তো মিথ্যাচার হবে। তাহলে ওই ছেলেপেলেরা আরও 5 জন বা 10 জন মানুষকে নেগেটিভ করে ফেলবে। এই রাজনীতিগুলো আপনার বুঝতে হবে। এই রাজনীতিগুলো যদি আপনারা না বুঝেন তাহলে এদেশের রাজনীতি কীভাবে দাঁড়াবে? এদেশের যে তরুণ প্রজন্ম, ভালো ভালো মানুষ যারা রাজনীতিতে আসতে চায়, যারা মেম্বার চেয়ারম্যান ইলেকশন করতে চায়, এমপি ইলেকশন করতে চায়, আপনি তাদের কীভাবে স্পেস করে দিচ্ছেন? আপনি তো চোর বাটপারদের আপনি স্পেস করে দিবেন, যাদের ধান্দা হবে রাজনীতিকে পেশা বানানো। রাজনীতি কোনো পেশা, রাজনীতি কোনো পেশা নয়। রাজনীতি মানুষের জনকল্যাণমূলক কাজ, মানুষের স্বার্থে কাজ করা। এখানে তো নিজের স্বার্থ যদি আপনি ভরাতে চান, আপনি নিজের পেট ভরাতে চান ফুল টাইম, তাহলে তো আপনার রাজনীতি দাঁড়াবে না। সুতরাং আমরা যদি সত্যিকার ভালো মানুষদের রাজনীতিতে রাখতে চাই তাহলে আমাদের এই কাজগুলো করতে হবে, বারংবার করতে হবে, বারংবার তাদের স্পেস দিতে হবে, বারংবার তাদের ভালো কথা বলবে সেই কথাগুলো মূল্যায়ন করতে হবে। এবং ফান্ডের থেকে যদি আপনার 1 টাকা খরচ হয়, সেই টাকা কীভাবে খরচ হয়েছে সেগুলো নিয়ে আপনার চিন্তা করবে। কমিটিতে যদি একজন নুইসেন্স অ্যাক্টিভিটিতে একজন কালপ্রিট থাকে, সেই কালপ্রিটকে বের করে দেওয়ার আপনার যোগ্যতা থাকতে হবে, সেই কালপ্রিটকে ফাইন্ড আউট করার যোগ্যতা আপনার থাকতে হবে। আদারওয়াইজ আমাদের ভালো রাজনীতি হবে না। আমাদের নতুন বাংলাদেশের যে ইস্তিহার ঘোষণার সাথে সাথে সেগুলো 100% কার্যকর হবে না। এই জিনিসগুলো আমি আশা করি সংশ্লিষ্ট মহল যারা আছেন, যারা রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করেন, গাজীপুর সিটি কর্পোরেশন এবং গাজীপুরের প্রত্যেকটি ওয়ার্ডে এবং জেলাতে, উপজেলা পর্যায়ে যারা রাজনীতি করেন, তারা এই প্রশ্নগুলো তোলেন। আপনার উপরে যারা যে সমস্ত নেতা আছে, সেই সমস্ত নেতার ইনকাম কিভাবে হচ্ছে, সেই সমস্ত নেতা কিভাবে ইনকাম করছে এবং সেই ইনকামের টাকা কোথায় যাচ্ছে। সেই নেতার সব কিছু পাবলিক প্রপার্টি, সেই নেতার সব কিছু জনসম্মুখে আসতে হবে। প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ের একটা ওয়ার্ডের নেতা, সেই নেতা সেন্ট্রালের নেতার উপরে কথা বলতে পারবে, আঙ্গুল ছুটতে পারবে, সেই নেতাকে জবাবদিহির আওতায় আনতে পারবে, সেই নেতাকে পানিশেবল অফেন্সের জন্য দায়ী করতে পারবে। যদি এটা করতে পারি তাহলে বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে রাজনীতি বেড়ে উঠবে, যেই রাজনীতির মাধ্যমে আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আদারওয়াইজ কোনোভাবেই বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না। আমি বিশ্বাস করি আপনারা যারা দেখছেন তারা লাইভটা যদি প্রথম থেকে দেখেন, আমি একবার অল্প সময় একবার জিস্ট কথাটা আমি দেওয়ার চেষ্টা করলাম, একবারে কি নোট স্পিকার হিসেবে যেটুকুন বলার দরকার ছিল আমি সেইটুকুন বললাম। এখনও আমি কার্টেল নিয়ে কথা বলতেছি, এখনও আমি কর্পোরেট বেইল নিয়ে কথা বলতেছি। আমরা আশা করি আপনারা এই সমস্ত প্রশ্নগুলো তোলেন, আপনারা মানুষের অধিকার নিয়ে কথা বলেন। আজকে আপনার পেট ভরানোর জন্য চিন্তা করতেছেন, আপনি 10 জন মানুষ যারা আপনার স্বার্থে কাজ করতেছে, আপনার জনগণের স্বার্থে কাজ করতেছে, দেশের স্বার্থে কাজ করতেছে, তাকে আপনি কিভাবে হেল্প করতেছেন সেটা নিয়ে একটু ভাবুন, তার কার্যক্রম নিয়ে ভাবুন,
তার আসা যাওয়া একটু বাড়বেন, তার তার স্কুল গোয়িং বাচ্চা নিয়ে চিন্তা করেন, তার কলেজ গোয়িং বাচ্চা নিয়ে আপনার চিন্তা করেন, তাহলে দেখবেন আপনাদের ভালো রাজনীতিটা বের করা সম্ভব। আদারওয়াইজ কিন্তু এই রাজনীতি ড্রাস্টিক্যালি মুখ থুবড়ে পড়বে। সুতরাং আপনারা আসুন, যারা ভালো রাজনীতি করতে চায় তাদেরকে আমরা স্পেস দেই, তাদের কথাগুলোকে মূল্যায়ন করি এবং আমরা অপরাজনীতির যে সিস্টেম আছে সেই রাজনীতি থেকে আমরা বের হওয়ার চেষ্টা করি। যদি এটা না করতে পারি তাহলে শেখ হাসিনারা এই দেশে বারংবার জন্ম নিবা, হাজার বা হাজার বছর বছর ধরে এই দেশের মানুষকে নিষ্পেষিত করবে, একবারে আলু ভাতের মতো ভর্তা করে এদের মেরে ফেলবে। এটা 100% সত্যি কথা। সুতরাং ভালো রাজনীতিবিদদের যদি আপনারা বের করতে চান তাদের স্পেস দেন, তাদের কথা শুনুন এবং মানুষের মধ্যে জবাবদিহিতা সৃষ্টি করুন। নেতা যদি 10 টাকা ইনকাম করে, 10 টাকা কীভাবে ইনকাম হলো এবং কিভাবে ব্যয় হয়েছে এটার কস্টিং দেখাতে হবে। প্রত্যেকটি থানা ওয়ার্ডে, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায় এটা দেখাতে হবে। যদি এটা দেখাতে পারি তাহলেই মানুষ রাজনীতি করবে, না হলে আমাদের এই হোক আমারকার রাজনীতি কেউ করতে পারবে না। আমরা যতই নতুন বাংলাদেশের কথা বলি, আমাদের চরিত্র যদি ওই রকম খারাপ হয়ে থাকে, চরিত্র বলতে অনেকে চরিত্র ডেফিনেশনও বোঝে না। চরিত্র ডেফিনেশন বলতে বোঝে যে শুধু মেয়েদের সাথে লাভ অ্যাফেয়ার্সে, এক্সট্রা ম্যারিজাল অ্যাফেয়ার্সে যেগুলো আছে সেই জিনিসগুলোকে চরিত্র বোঝে। চরিত্র বলতে একজন নেতার আখলাক, একজন নেতা কিভাবে কথা বলে, একজন নেতা মানুষের টাকা নিয়ে কিভাবে লেনদেন করে, একজন নেতা কিভাবে ব্যবসা করে, একজন নেতা আর একজন নেতাকে কিভাবে মূল্যায়ন করে, একজন নেতা ওয়ার্ডের নেতাকে কিভাবে মূল্যায়ন করে, তাদের সাংসারিক চিত্রটা কিভাবে সে দেখে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনারা প্রশ্ন করুন। যদি প্রশ্ন না করতে পারেন তাহলে আমাদের মতো রাজনীতিবিদরা থাকতে পারবে না। আমাদের রাজনীতিবিদরা কিক আউট হবে। কাদের সাথে কিক আউট হবে? ওই সমস্ত কালপ্রিটরা, যে সমস্ত কালপ্রিটদের ন্যূনতম কোয়ালিটি নাই, একটা ওয়ার্ড চালানোর কোয়ালিটি নাই, সেই সমস্ত রাজনীতিবিদ আমাদের কিক আউট করে মেরে ফেলবে। আর এর বিনিময়ে কি হবে? পুরো বাংলাদেশকে মেরে ফেলা হবে। সুতরাং আপনারা রেইজ ইউর ভয়েস, যেই ভয়েসের মাধ্যমে একজন থানার ওসি, একজন থানার এসপি, একজন থানার এসি তারা চিন্তা করবে যে এই ছেলের কথা কি, এই ছেলে কীভাবে কথা বলে, কোন লাইনে কথা বলতেছে, মানুষের অধিকার এটার সাথে কানেক্টেড আছে কিনা, বাটপারি কতটুকুন আছে, স্বচ্ছতা কতটুকুন আছে, ট্রান্সপারেন্সি কতটুকুন আছে, তাহলেই আপনার প্রত্যেকটি ওয়ার্ড থেকে, প্রত্যেকটি থানা থেকে মানুষ বের হবে। আদারওয়াইজ আপনার থানা থেকে মানুষ বের হবে না, আপনার ওয়ার্ড থেকে মানুষ বের হবে না। রাজনীতি এভাবে তাহলে আর একেবারে পঙ্গুত্ব বরণ করবে। সুতরাং আসুন, আমরা যারা বিপ্লব করতে চায়, যারা সত্যিকার রাজনীতি বিনির্মাণ করতে চায়, তাদের স্পেস দিই, তাদের কথাগুলো শুনি, তাদেরকে মূল্যায়ন করি এবং আমরা প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে ট্রান্সপারেন্সি নিশ্চিত করি। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। কথাগুলো যদি প্রথম থেকে লাইভ দেখেন আরও ডিটেলস বুঝতে পারবেন। ধন্যবাদ সকলকে।